এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে লু কিছু একটা তৈরি করছিল। যাই হোক, অন্যদিকে আমরা লিজিয়ে, জিলিং আর ইউইকে দেখতে পাই। তারা তিনজন লুওকে নিয়ে কথা বলছিল। আসলে তারা সন্দেহ করছিল যে লুই সেই শিয়াওই হতে পারে। অন্যদিকে আমরা সিংওয়ান আর ওয়াংয়ানকে দেখতে পাই। তারা দুজন একটি নৌকায় বসেছিল। তখন সিংওয়ান ওয়াংয়ানকে বলে যে তোমার কাছে তো সেই শিয়াল ডেমনের একটি লেজ আছে, তাহলে তুমি কি তাকে ট্র্যাক করতে পারো না? তখন ওয়াংয়ান বলে যে শিয়াওয়ে যখন তার ডেমন ম্যাজিকটা ব্যবহার করবে তখনই শুধুমাত্র আমি তাকে ট্র্যাক করতে পারবো, কিন্তু তার যদি একদমই খুব প্রয়োজন না হয় তাহলে সে তার ডেমনিক ম্যাজিকটা ইউজ করবে না। কারণ যদি সে তার ডেমনিক ম্যাজিক ইউজ করে তাহলে একটি বরফের অভিশাপ তার পেছনে ছুটবে। এটাতে সিংওয়ান বলে যে কিন্তু কেন তাকে এই অভিশাপ দেওয়া হলো? তখন ওয়াংয়ান বলে যে শিয়াওয়ে একদিন একটা মানুষের প্রেমে পড়েছিল আর তারপরে সে অনেক মানুষের হৃদয় খেয়েছে, যার জন্য তাকে শাস্তি স্বরূপ এই অভিশাপটা দেওয়া হলো। আর সে তার ডেমনিক এনার্জি লুকানোর কারণে সে তার একটি আধ্যাত্মিক লেজ কেটে ফেলেছে। ওয়াংয়ান যখন এই কথা বলে তখনই সিংওয়ানে মনে পড়ে যে গত রাতেও তো সেই বরফের অভিশাপটা শিয়াওয়ের কাছে এসেছিল, তার মানে সে তখন তার ডেমনিক এনার্জি ইউজ করেছিল। যাই হোক, অন্যদিকে আমরা ওয়েচিং আর লুওকে দেখতে পাই। আসলে ওয়েচিংকে যে বিষ দিয়েছিল সেটা লুই ছিল। লু ওয়েচিংকে ভালোবাসতো, যেটা ওয়েচিং জানতো না। আর সে যেহেতু ইউশেং ওয়েকে বিয়ে করছিল, এটা আবার লুয়ের সহ্য হয় না, যার জন্য সে তাকে বিষ দিয়েছিল যেটাতে যেন সে তাকে বিয়ে না করতে পারে। ওয়েচিং যখন এটা জানতে পারে তখন সে লুর উপর অনেক রাগারাগি করে আর তাকে এই ম্যানশন থেকে চলে যেতে বলে। কিন্তু তখন লু ওয়েচিং এর কাছে আসে আর তার তৈরি করা একটি বেল্ট তার কোমরে পরিয়ে দেয়। আর সে যখন এটা পরা তখনই ওয়েচিং এর কিছু একটা হয়ে যায় আর সে লুওকে জড়িয়ে ধরে। তখন এটা দেখে লুও হাসতে থাকে। লুও যখন পেছনে তাকায় তখন সেখানে ইউশেং ওয়ে দাঁড়িয়েছিল। ইউশেং ওয়ে এটা দেখে অনেক মন খারাপ করে আর সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পায় যে ওয়েচিং যখন একটি জায়গায় দাঁড়িয়েছিল তখন হঠাৎ করে জিলিং এসে তাকে মেয়েটা অজ্ঞান করে দেয় আর সে তাকে একটি আলমারির ভিতরে লুকিয়ে রাখে। আসলে তারা যেহেতু সন্দেহ করছিল যে লু হয়তোবা সেই শিয়াওয়ে হতে পারে, আর শিয়াওয়েকে বের করে আনার জন্যই তারা ওয়েচিংকে মেরে এখানে লুকিয়ে রাখে, যেটাতে শিয়াওয়ে যেন তাকে বাঁচাতে আসে আর তারা তাকে ধরতে পারে। তখন জিলিং ওয়েচিংকে সেখানে বন্দি করার পরে সে তার আংটির ম্যাজিকের মাধ্যমে একটি ফরমেশন ক্রিয়েট করে, যেটাতে শিয়াওয়ে যদি সেখানে আসে তাহলে সে ধরা পড়ে যাবে। তো সেই ফরমেশন ক্রিয়েট করার পরে তারা এসে বসেছিল, তারা শিয়াওয়ের অপেক্ষায় ছিল। অন্যদিকে আমরা ইউইকে দেখতে পাই। সে যখন একটি রুমে আসে তখন সে সেখানে একটি চিরকুট দেখতে পায়। তখন সে সেই চিরকুটটা পড়ে। সেখানে লেখা ছিল যে আমি তোমার সাথে বুনন কর্মশালায় দেখা করব। ইউই যখনই এটা দেখে তখন সে মনে করে হয়তোবা এটা শিয়াওয়ে হতে পারে, যার জন্য সে সেই বুনন কর্মশালায় চলে যায়, অর্থাৎ যেখানে জিলিং ওয়েচিনকে বন্দি করে রেখেছে আর সেই ফরমেশনটা ক্রিয়েট করে গিয়েছিল। আচ্ছা, ভিডিওর মাঝখানে আমি তোমাদেরকে কিছু কথা বলে রাখতে চাই, যেটা জানা তোমাদের জন্য খুবই দরকার। সেটা হলো যে তোমরা আমাকে অনেক রকম প্রশ্ন করো আর সেই প্রশ্নের উত্তরগুলো দিতে চলেছি। তো প্রশ্নগুলো হলো যে ভাইয়া ভিডিও লেন্থ কেন এত কম হয়, আর কেন তুমি এত দেরি করে ভিডিও দাও, কেন তুমি ড্রামার সব কথাগুলো বলো না, অর্থাৎ সব সিনগুলো দেখাও না। তো সর্বপ্রথমে বলি যে ভিডিও কেন লেন্থ এত কম হচ্ছে। আসলে একটা ভিডিও তৈরি করতে প্রচন্ড পরিমাণে পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হয়, যার জন্য প্রতিটা ভিডিও তৈরি করতে অনেক দেরি হয়। আর আরেকটা বিষয় যে তোমরা অনেকে বলতেছো যে ভাইয়া কেন ড্রামার সব কথাগুলো দেখাচ্ছ না, কেন সব সিনগুলো দেখাচ্ছ না। এখন একটা জিনিস চিন্তা করো যে তোমরা কিন্তু এটা এক্সপ্লেন দেখতে এসেছো। এক্সপ্লেন আর মূল ড্রামার মধ্যে পার্থক্যটা অবশ্যই তোমাদের বুঝতে হবে, কারণ এইটা তো আর মূল ড্রামা না যে আমি তোমাদেরকে একদম ধরে ধরে সব জিনিসগুলো দেখাবো। আর আরেকটা বিষয়, আমি চাইলেও তোমাদেরকে এইভাবে ধরে ধরে দেখাতে পারবো না, কারণ আমরা তো সেই ড্রামাগুলোর মালিক নই, তাই না? আমরা তো শুধুমাত্র তাদের ক্লিপগুলো ইউজ করতেছি তোমাদেরকে বোঝানোর স্বার্থে। আমরা চাইলেও তোমাদেরকে সেই ড্রামার সকল কথাগুলো, সকল সিনগুলো দেখাতে পারবো না, কারণ যদি সেটা করি তাহলে সেই ভিডিওটা আমরা আপলোডে দিতে পারবো না আর চ্যানেলের অনেক রিস্ক থাকে। আমরা শুধুমাত্র ড্রামার মূল কাহিনীগুলো তোমাদেরকে ব্যাখ্যা করে দিই, যেটাতে তোমরা ড্রামাটা বুঝতে পারো। আর আমি একটা কথা তোমাদেরকে প্রতিটা ড্রামাতেই বলে থাকি যে তোমরা এক্সপ্লেন দেখে তো আর আসল ড্রামার ফিলিংস পাবে না, যার জন্য অবশ্যই যদি আসল ড্রামার ফিলিংস পেতে হয় তাহলে এক্সপ্লেন দেখার পরে সেই রিয়েল ড্রামাটা দেখতে পারো। এখন অনেকের সময় নাও থাকতে পারে, কিন্তু আমি তো বলেই দিই যে তোমরা তো এক্সপ্লেন থেকে আর সেই ফিলিংসটা পাবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ভিডিও কেন এত লেট করে দিই আর কেন ফুল ড্রামা আমি একসাথে দিয়ে দিই না। এখন একটা বিষয় দেখো, প্রতিদিন ভিডিও তৈরি করতে গেলে আমার নিম্ন হলেও একদিনে 6 থেকে 7 ঘন্টার মতো কাজ করতে হবে, তাও যদি সেটা 10 মিনিটের ভিডিও হয়।
আর তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, তোমরা সরাসরি আমার তৈরি করা ভিডিও দেখতেছো, এর পেছনে যে কত পরিমাণে পরিশ্রম বা খাটনি করা হয়েছে এটা কিন্তু তোমরা খেয়াল করতেছো না। আর তোমরা এটা কেউ ভাবও না যে একটা ভিডিও পেছনে কত কষ্ট হয়। তোমরা সবার ভিডিওতে গিয়ে কমেন্ট করো, আপু তাড়াতাড়ি ভিডিও দাও, ভাইয়া তাড়াতাড়ি ভিডিও দাও, কেন তোমরা এত লেট করো? আচ্ছা, আমরা তো মানুষ নাকি? আমরা তো আর রোবট নয় যে তোমাদের একদম প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা করে ভিডিও এডিট করে দিয়ে দিতে পারবো। একটা ভিডিওর ভয়েস দিতে অনেক সময় লাগে, সেই ভয়েসটা এডিট করতে হয়, ভয়েস এডিট করার পরে ভিডিও এডিট করতে হয়, তাহলে তারপরে জানি আমরা সেই ভিডিওটা তোমাদের কাছে উপস্থাপনা করতে পারি। আর হ্যাঁ, আমরা চাইলেই ফুল ড্রামা একসাথে দিতে পারি, কিন্তু একটা অনেক বড় ফুল ড্রামা এক্সপ্লেন করতে হলে সর্বনিম্ন হলেও 1 থেকে 1.5 মাস লেগে যায়। তো 1 থেকে 1.5 মাস আমি চ্যানেলে ভিডিও না দিয়ে সম্পূর্ণ ড্রামাটা দিলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আর এই কারণেই আমরা পার্ট পার্ট হিসাবে দিই, মানে ধরো 1 দিন 2 দিন 3 দিন পর পর একটা করে পার্ট দিই, যতটুকু এডিট করতে পারি ততটুকুই আপলোড করে দিই, যেটাতে চ্যানেলটা অন্তত টিকে থাকে। আর আমি যদি 1 থেকে 2 মাস পর পর একটা করে ভিডিও দিই তাহলে তো চ্যালেঞ্জ চলবে না। এই কারণেই আসলে এভাবে দেরি করে দেওয়া আর এইভাবে পার্ট পার্ট করে দেওয়া। আর আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন একটা ভিডিও দিতে এত দেরি হয় আর কেন আমরা ভিডিওর সকল কথাগুলো নিই না। এটা শুধুমাত্র আমি তোমাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলো বললাম, তোমরা দয়া করে কেউ আমার কথায় কষ্ট পেও না। যাই হোক, গল্পে ফিরে যাই। তো তখন আমরা দেখতে পাই যে ইউএ যখনই সেই রুমের ভিতরে আসে তখনই তো সেই ফরমেশনের মধ্যে ঢুকে পড়ে, আর যেটাতে সেই ফরমেশনটা অ্যাক্টিভ হয়ে যায়। অন্যদিকে লিজিয়ে আর জিলিং তারা সবাই বুঝতে পারে যে তাদের ফরমেশনে কেউ প্রবেশ করেছে, আর এটা থেকে তো তারা অনেক খুশি হয়ে যায়, কারণ তারা তো ভেবেছে যেহেতু সেই ফরমেশনে কেউ প্রবেশ করেছে তার মানে এটা অবশ্যই শিয়াওয়ে হবে। তখন তারা সবাই চলে যায় শিয়াওয়েকে ধরার জন্য। তারা যখন সেখানে আসে তখন আমরা ইউএকে দেখতে পাই। ইউএ শিয়াল ডেমনের রূপে ছিল, অর্থাৎ সে তার আসল রূপে ছিল। তারা যখন সেখানে আসে তখনই ইউএ তাদের উপর আক্রমণ করে, যেটাতে লিজে তাকে একটা আঘাত করে, আর তখন ইউএর একটি লেজের আঘাতে ওয়েচিং আলমারি থেকে বের হয়ে যায়। তখন ইউএ সেখান থেকে পালিয়ে যায়। এটা থেকে তারাও বাইরে চলে আসে তাকে ধরার জন্য। এটা থেকে আবার ওয়াং ইয়ান অনেক টেনশন করছিল, কারণ সে বুঝতে পেরেছিল এটা তারই বোন ছিল। তো যাই হোক, বাইরে লিজিয়ে, জিলিং আর সিংওয়ান তারা 3 জন অনেকক্ষণ ধরে ইউএ এর সাথে লড়াই করছিল। আসলে তারা তো আর জানতো না যে এটা ইউএ। একপরে সিংওয়ান তার সেই ব্রেসলেটের মাধ্যমে তাকে ধরে ফেলে। সিংওয়ান যখনই ইউএ কে ধরে ফেলে তখনই ইউএ এর চেহারা সবার সামনে প্রকাশ হয়ে যায়। জিলিং যখনই এটা দেখে যে এটা ইউএ, তখন সে দেখে অনেক অবাক হয়ে যায়, আর সে তাকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু লিজিয়ে তাকে বাধা দিয়ে দেয়। আর সবাই এটাও খেয়াল করে যে ইউএর কিন্তু 9টা লেজই ঠিক ছিল, অর্থাৎ শিয়াওয়ের তো 9টার মধ্যে একটা লেজ কাটা ছিল, যার জন্য তারা বুঝতে পারে যে এটা শিয়াওয়ে নয়। কিন্তু এটা দেখার পরেও লিজে ইউএকে ধরতে যাচ্ছিল, যেটাতে ওয়াং ইয়ানও তার আসল রূপে চলে আসে আর তাদের সাথে ফাইট করা শুরু করে দেয়। এখানে একটা বিষয় ছিল যে এতক্ষণ কিন্তু এরা কেউ জানতো না যে ওয়াং ইয়ান আর ইউএ এরা দুজন একই সম্প্রদায় ছিল, অর্থাৎ তারা দুজনও যে সেই শিয়াওয়ে সম্প্রদায়েরই শিষ্য ছিল এটা তারা জানতো না। কিন্তু এখন তারা বুঝতে পারছে ওয়াং ইয়ান আর ইউএ তারা দুজনই শিয়াওয়ে সম্প্রদায় হওয়ার সত্ত্বেও তাকে কেন ধরছে সেটা তো ওয়াং ইয়ান কিছুক্ষণ আগে সিংওয়ানকে বলে দিয়েছে। আসলে শিয়াওয়ে যেহেতু তাদের সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, এই জন্যই ওয়াং ইয়ান আর ইউএ তাকে ধরার জন্য এসেছিল। সিংওয়ান এটা দেখে মনে মনে বলে যে আমি যা ভেবেছিলাম তাই হলো। তখন আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয়। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে ওয়াং ইয়ানকে যখন সিংওয়ানরা আক্রমণ করেছিল তখন সে তো একটি রুমে ঢুকে পড়েছিল আর ইউএ কে জিম্মি করেছিল। কিন্তু সেই রুমে আসার পরে ইউএ আর ওয়াং ইয়ান তারা দুজন একসাথে সেই রুমে থাকা সকল জিনিসপত্র এলোমেলো করে। ইউএ নিজে থেকে ওয়াং ইয়ানের কাছে জিম্মি হয়েছিল, এটা তাদের দুজনারই প্ল্যান ছিল। তো ফ্ল্যাশব্যাক শেষে ওয়াং ইয়ান আর ইউএ তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখন লিজে আর সিংওয়ান তাকে বাধা দিতে থাকে, কিন্তু তারা তাদের সাথে লড়াই করে পারছিল না। তখন সেখানে একজন ডবল ফ্লাওয়ার হান্টার চলে আসে, যে কিনা শিলিং সম্প্রদায়ের একজন ডেমন হান্টার ছিল, আর তার র্যাঙ্ক অনেক বেশি ছিল, অর্থাৎ সে অন্যান্য শিকারীদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। তখন সে এসে ওয়াং ইয়ান আর ইউএ কে ধরে ফেলে। সে যখনই তাদের দুজনকে ধরে ফেলে তখনই সেখানে চাঁদ দেখা দেয়, আর চাঁদের আলোর কারণে তারা দুইজন সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এটার কারণ তোমাদেরকে বলি, সেটা হলো যে ওয়াং ইয়ান আর ইউএ যে সম্প্রদায়ের শিষ্য, তাদের সম্প্রদায়ের একটা নিয়ম আছে, সেটা হলো যে যেদিন পূর্ণিমা সেই দিন তারা যদি বাহিরে থাকে, অর্থাৎ পূর্ণিমার মানে চাঁদের আলোর নিচে যদি থাকে, তাহলে তারা যেখানেই থাকুক না কেন, যে অবস্থাতেই থাকুক না কেন, তাদেরকে তাদের সম্প্রদায়ে ফিরে যেতে হয়। এখন তারা চাইলেও ফিরে যেতে হবে, না চাইলেও যেতে হবে, আর তাদের ফিরে যাওয়াতে কেউ তাদেরকে বাধাও দিতে পারবে না। তো এটার কারণে তারা কেউই ওয়াং ইয়ান আর ইউএ কে আটকাতে পারে না। তো
তো যাই হোক, এরপর দিশে আমরা ফর্মলেস মুন সেক্ট দেখতে পাই, আর এই সেক্টটাই ওয়াংয়ান আর ইউএ সেক্ট ছিল। তখন আমরা ইউএ আর ওয়াংয়ানকে দেখতে পাই, তারা দুজন তাদের সম্প্রদায়ে চলে এসেছিল। আর তাদের সম্প্রদায়ের একটি সিস্টেম ছিল যে তারা যখন সেই পূর্ণিমার দিনে তাদের সম্প্রদায় আসবে, তখন তাদের একটি পানির ভিতরে গোসল করতে হবে, যেটার মাধ্যমে তারা তাদের সকল স্মৃতি একে অন্যের সাথে শেয়ার করবে। আর এটার মাধ্যমে তারা তাদের স্মৃতিটা এখানে সংরক্ষণও করতে পারে। আর তাদের সেক্টর যে লিডার ছিল সে শিয়ালদের রানী ছিল, আর শিয়ালদের রানী তাদের সবাইকে পরিচালনা করে। আর এখানে একটা বিষয়, তাদের এই স্মৃতি শেয়ারিং এর মাধ্যমে কিন্তু একে অন্যের কোনো গোপনীয়তা থাকে না, অর্থাৎ তারা যা যা দেখেছে, যা যা করছে, তা সবকিছু তাদের সেক্টরের সকল সদস্যরাই জানতে পারে। এরপরে ওয়াংয়ান আর ইউএই তারা দুজন একসাথে কথা বলছিল। তখন ইউএই ওয়াংয়ানকে বলে যে তাহলে সেই শিয়াওয়েই আমাকে বলির পাঠা হওয়ার জন্য সেখানে পাঠিয়েছিল, অর্থাৎ জিলিং যে ফরমেশন করেছিল সেই ফরমেশনে তো ইউএ গিয়ে তো ফেসে গিয়েছিল, সে সেটার কথা বলছিল। ও হ্যাঁ, এখানে আরো একটা বিষয় হলো যে এই ফর্মলেস মুন সেক্টটা কিন্তু পৃথিবীর ভিতরে নেই, এটা কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে, যার জন্য সিংগুয়ান চাইলেও আর তাদেরকে ট্র্যাক করতে পারবে না। যাই হোক, অন্যদিকে আমরা সিংগুয়ানকে দেখতে পাই। সিংগুয়ান ইউচিকে বলছিল যে তোমাকে সেই ওইমিয়া প্যাভিলিয়নে যেতে হবে, আর সেখানে মানুষেরা যেই গোপন কথাগুলো লিখেছে সেই গোপন কথার চিঠিগুলো তোমার চুরি করতে হবে। যাই হোক, এরপর দৃশ্যে দেখতে পাই যে সিংওয়ান ইউশেং ওয়ের সাথে কথা বলছিল, সেখানে জিলিং আর লিজিও ছিল। তখন ইউশেং ওয়ে সিংওয়ানকে বলে যে আপনার শরীর থেকে অনেক দুর্গন্ধ আসছে, আপনি মনে হয় এই কয়েকদিন ডেমনকে ধরার জন্য গোসল করেননি, তাই প্লিজ তাড়াতাড়ি গোসল করে নিন। আর এখানে তোমার একটা বিষয় বলে রাখি যে যারা যারা সেই মৃত্যুর অভিশাপ পেয়েছিল তারা কিন্তু এখন আস্তে আস্তে তাদের সকল ইন্দ্রিয়গুলো হারাচ্ছে, অর্থাৎ ওই যে বলেছিলাম যে শোনার ইন্দ্রিয়, গন্ধের যে ইন্দ্রিয় সেটা, বা স্পর্শের ইন্দ্রিয়, এগুলো সব তো তারা হারাবে। আর তাদের দিনও অনেক ফুরিয়ে আসছে, যার জন্য আস্তে আস্তে এখন তারা স্পর্শের ইন্দ্রিয়, তারপরে ঘ্রাণের যে শক্তিটা সেটা তারা হারিয়ে ফেলেছে। কিন্তু এটা হারানোর পরেও ইউশেং ওয়েই তাকে বলছে যে তার ভিতরে নাকি দুর্গন্ধ আসছে। সে যখন এটা বলে তখন আবার সেখানে লিউ চলে আসে। লিউ এসেও সিংগুয়ানকে বলে যে সত্যি তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ বেরোচ্ছে, যাও গোসল দিয়ে নাও। আসলে এই গন্ধটা কিন্তু সিংগুয়ানের ছিল না, বরং সিংগুয়ানের কাছে থাকা ইউচির গন্ধ ছিল। যেহেতু ইউচিও একটা ডেমন ছিল, তার জন্যই তার ভিতর থেকে একটা গন্ধ আসছিল। তো লিউ যখন এই কথা বলে তখন সিংগুয়ান তার কাছে আসে আর তাকে বলে যে তুমি কি বললে? তখন লিউ বলে যে সত্যি দুর্গন্ধ আসছে। তখন সিংগুয়ান তার আরো কাছে যায় আর তাকে বলে যে আসো এবার গন্ধ নাও। তখন লিউ বলে যে আরে তুমি যাও তো, যে গোসল করো। তখন সিংগুয়ান বলে যে আচ্ছা ঠিক আছে, যেহেতু তুমি বলতেছো তাহলে আমি যাই। এই পরদিশে দেখতে পাই ইউচি সিংগুয়ানের কাছে সেই চিঠিগুলো নিয়ে এসেছিল, অর্থাৎ ওই মিয়াও প্যাভিলিয়নে যেই গোপন কথাগুলোর চিঠি ছিল, মানে তাবিজ নেওয়ার জন্য লোকেদের যেই গোপন কথাগুলো লিখতে হতো সেই চিঠিগুলো। তখন সিংগুয়ান সেই চিঠিগুলো এক এক করে পড়তে থাকে। অন্যদিকে আমরা ইউইকে দেখতে পাই, সে ফর্মলেস মনসেক্টে তার রুমে ঘুমিয়েছিল। তখন সে একটি স্বপ্ন দেখছিল। আমাদের তার স্বপ্নে দেখানো হয় যে সে একটি বাড়িতে থাকা সকল লোকদের মেরে ফেলেছিল, সেখানে শুধুমাত্র একটি বাচ্চা জীবিত ছিল। তখন সে তার কাছে যায় আর তাকে বলে যে তুমি অর্ধেক মানুষ আর অর্ধেক ডেমন, যার জন্য তুমি যদি বড় হও তাহলে তুমি এই পৃথিবীতে অনেক বিশৃঙ্খলার সৃষ্টি করবে, আর এই জন্যই তোমাকে আমার মারতে হবে। এটার জন্য প্লিজ আমাকে দোষ দিও না। এই কথা বলে ইউএ কান্না করছিল আর তাকে সে মেরে ফেলে। সেই বাচ্চাটিকে মারার পরে ইউএ তাকে ফুল দিয়ে ঢেকে দিচ্ছিল। সে যখন তাকে ফুল দিয়ে ঢেকে দিচ্ছিল তখন সেখানে জিলিং পেছন থেকে তাকে বলে যে তুমি কি কোনো ডেমন হান্টার নাকি? আমি শিলিং সম্প্রদায় থেকে এসেছি, এখানে একটা অর্ধ ডেমন শিশু আছে যে খুবই বিপজ্জনক। তখন ইউই বলে যে সে ইতিমধ্যেই চলে গিয়েছে। তখন জিলিং তার কাছে আসে। জিলিং এটা দেখে বলে যে তুমি তো ঠিক কাজটাই করেছো, কারণ যদি সে বড় হতো তাহলে সে অনেক মানুষকে হত্যা করতো। তখন জিলিং দেখে যে ইউএ অনেক কান্না করছিল। তখন জিলিং বলে যে তুমি কেন কান্না করছো? তখন ইউএ বলে যে কারণ ফুলগুলো তো শুকিয়ে যাচ্ছে। তখন আমরা ইউএ এর হাতে একটি ফুল দেখতে পাই যেটা কিনা শুকিয়ে গিয়েছিল আর তার হাতে অনেক রক্তও মেখেছিল। তখন এটা দেখে জিলিং বলে যে তুমি কি ফুল অনেক পছন্দ করো? তখন ইউএ বলে যে হ্যাঁ। তখন জিলিং ইউএ এর হাত ধরে আর একটি হাসি দিয়ে বলে যে চলো আমি তোমাকে কোথাও নিয়ে যাই। তো এখানেই ইউএ স্বপ্ন ভেঙে যায়। তো এবার হয়তো তোমরা বুঝতে পারছো যে জিলিং যে শুরুতে ইউএ কে দেখেই একটি স্মৃতি মনে করেছিল, অর্থাৎ তার একটি ফ্ল্যাশব্যাক মনে পড়েছিল, সেটা কিন্তু এই কারণেই ছিল। আসলে জিলিং ইউএ এর সাথে অনেক আগে একবার দেখা করেছিল, কিন্তু সেটা জিলিং এর এখন মনে নেই। কিন্তু ইউএ এর মনে ছিল, কিন্তু সে তাকে এটা বলতে যাচ্ছিল না।
তো তখন ওয়াং ইয়ান ইউ এর কাছে আসে আর তাকে সান্ত্বনা দিতে থাকে। আর এখানে একটা বিষয় বলি যে ইউএ আর ওয়াং ইয়ান এরা দুজন কিন্তু নিজের বোন ছিল না, অর্থাৎ তারা যে ফার্মলেস মুন সেক্টের শিষ্য ছিল এই হিসাবে তারা বোন ছিল, মানে একই সম্প্রদায়ের নিচের যতগুলো শিষ্য ছিল তারা একে অন্যের বোন, আর এই সম্প্রদায়ের শিষ্য শুধুমাত্র মেয়েরা ছিল। কিন্তু এখানে একটা বিষয় হলো যে ওয়াং ইয়ান আর ইউএ এর মধ্যে অনেক ভালো সম্পর্ক ছিল, যার জন্য তারা একে অন্যকে নিজের বোনের মতোই দেখে। যাই হোক, অন্যদিকে আমরা সিংগুয়ান, জিলিং আর লিজিয়াকে দেখতে পাই। তারা তিনজন যখন কথা বলছিল তখন তারা হঠাৎ করে একটা চিৎকার শুনতে পায়। তখন তারা সেই রুমে যায়। সেখানে এসে তারা দেখে যে ওয়েচিং তার হৃদয় ছিঁড়ে ফেলেছে আর সে মারা যায়। তখন সিংওয়ান ওয়েচিং এর হাতে একটি কাগজ দেখতে পায়, সেখানে লেখা ছিল ওয়েচিং আর ইউ সিং ওয়ে। তার মানে এখানে বোঝা যাচ্ছিল যে ওয়েচিং ও সেই প্রেমের তাবিজ নিতে গিয়েছিল আর হয়তোবা এটার কারণে তার মৃত্যু হলো। তো তারা যখন এটা নিয়ে ভাবছিল তখন সেখানে আবারও ওয়াং ইয়ান আর ইউএ চলে আসে। তখন তারা এটা দেখে অনেক অবাক হয়ে যায় আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এপিসোডটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে বলে দাও, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাইছি।